এই, দাঁত কেলানো বন্ধ করো। এখানে এমন কোনো কথাই হয়নি যার কারণে এভাবে দাঁত কেলাতে হবে। নিহা হাসতে হাসতে বলল, আপনার কথা শুনে তো হাসি পাচ্ছে না, হাসি তো পাচ্ছে অন্য একটা কথা মনে করে। কি মিথ্যা? নিহা হাসি চেপে চুপে বন্ধ করে বলল, মনে আছে শান্ত ভাই, আপনি রোদকে প্রপোজাল দিয়েছিলেন, বিবাহিত মেয়েকে প্রপোজাল দিয়েছেন। এখন সেই মা হয়ে আপনাকে মামা হওয়ার সুযোগ করে দিচ্ছে। ও সরি, আপনি তো ভাবি বলে ডাকেন, তাহলে চাচা হওয়ার সুযোগ করে দিচ্ছে। শান্ত ভাই, আপনি তো পিছিয়ে পড়লেন, জলদি জলদি বিয়ে করেন, নয়তো এই মুখ আর কাউকে দেখাতে পারবেন না। লজ্জা লজ্জা। থেমে, আরে, পাত্রে নিয়ে একদম টেনশন করবেন না, আশেপাশে ভালো করে তাকালে আমার মতো অনেক সুন্দরী খুঁজে পাবেন শান্ত ভাই। শান্ত নিহাকে তাড়া করে বলল। তবে রে। শান্তর তাড়া খেয়ে নিহা হাসতে হাসতেই ছুট লাগালো, আর নিহার পেছনে ছুটল শান্ত। তাসিন এদের সাথে বাইরে কথা বলার সুবাদে রুমের ভেতরে থাকা রোদেলার কানে ওদের কথাগুলো পৌঁছায়নি, তাই রোদেলা এখনও কিছু জানে না। শান্ত আর নিহাকে বিদায় দিয়ে তাসিন রোদেলার কেবিনের ভেতর পা রাখে। রোদেলা বেডে শুয়ে আছে। কারো পদধ্বনিতে রোদেলা কপাল থেকে হাত সরিয়ে পাশে তাকালো। তাহসিনকে দেখে উঠে বসতে চাইলে তাহসিন রোদেলাকে উঠে বসতে সাহায্য করলো। রোদেলা বলল, আপনি কখন এসেছেন? আর কিছুক্ষণ আগে ডক্টরের সাথে এতক্ষণ কথা বলছিলাম। ও। মাইমুন, হুম। আমি তো দিনের বেলায় বাসে থাকি না, তো ওই সময়টাতে কি তুমি নিজের খেয়াল রাখো না? ঠিকমতো কি খাওয়া দাওয়া করো না? রোদেলা মাথা নিচু করে বলল। করি তো। একদম মিথ্যে বলবে না মাইমুন, আমার দিকে তাকিয়ে কথা বলো। রোদেলা মেঝেতেই দৃষ্টি নিবদ্ধ করে রেখে বলল, আসলে বাসায় একা একা থাকি তো, তাই খাওয়া দাওয়ার দিকে নজর থাকে না। ইচ্ছে হলে দুপুরে খাই, নয়তো না। মাইমুন, তুমি কি জানো এখন আর এমনটা করলে চলবে না। সময় মতো খাবার খেতে হবে, কারণ তোমার সাথে সাথে যে তোমার গর্ভে আরেকটি প্রাণও বেড়ে উঠছে, তার দিকে তো নজর দিতে হবে, তাই না? তাহসিনের কথা কর্ণগোচর হতেই রোদেলা তাহসিনের দিকে চোখ তুলে তাকালো, বলল, মানে? মাইমুন, ইউ আর প্রেগনেন্ট। রোদেলা অবাক হলো। তাহসিন বলল। তুমি কি কিছু বুঝে উঠতে পারো নি? রোদেলা ডানে বামে মাথা নাড়ল। তাহসিন ফুঁস করে শ্বাস ছাড়ল, বলল, বাচ্চা বউ বলে কথা, না বোঝারই কথা। তাহসিন চেয়ার ছেড়ে উঠে রোদেলার বেডে যেয়ে বসল। এরপর দু হাতের আঁচলে রোদেলা আনন টেনে এনে কপালে গাঢ় চুমু খেলো। তারপর বলল, আমি প্রকাশ করতে পারছি না আমার যে কেমন অনুভূতি হচ্ছে মাইমুন। একদিকে চিন্তা হচ্ছে তোমার পরিপূর্ণ বয়স হয়নি বলে, অন্যদিকে বাবা হওয়ার যে আনন্দটা হচ্ছে, আমি তো প্রকাশ করতে পারছি না মাইমুন। থেমে বলল। আমার বউকে একটু মাথা রাখবে মাইমুন। রোদেলা একটুখানি সামনে এগিয়ে বসে তাহসিনের বুকে আলতোভাবে মাথাটা রাখল। তাহসিন দু হাত দিয়ে রোদেলাকে তার পক্ষে জড়িয়ে নিল। দুজন কিছুক্ষণ এভাবেই থাকলো। নাকটানার শব্দ পেয়ে তাহসিনের ভ্রু গুটিয়ে এলো। যখন বুঝতে পারল রোদেলা কান্না করছে, তখন প্রতিব্যস্ত হয়ে রোদেলাকে বুক থেকে সরিয়ে সোজা করে বসালো। রোদেলার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল। এ কি মাইমুন, কি হচ্ছে তোমার, কাঁদছো কেন? রোদেলা কান্না ভেজা কণ্ঠে বলল, আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম, আমার মা যখন তা জানতে পেরেছে, তখন নিশ্চয়ই এতটাই খুশি হয়েছিল, তাই না মাহমুদ সাহেব? আমার মায়ের সেই ছোট্ট রোদও আজ মা হতে চলেছে। তার গর্ভের ছোট্ট প্রাণ প্রাণ বেড়ে উঠেছে। তাহসিন বলল। কান্না করো না মাইমুন। রোদেলা তাহসিনের বুকে পুনরায় মাথা রেখে বলল, মা হওয়ার অনুভূতি এতটা সুন্দর কেন মাহমুদ সাহেব? জানা নেই মাইমুন, বাবা হওয়ার অনুভূতিটা অন্যরকম সুন্দর, যেটা আমি আজ উপলব্ধি করতে সক্ষম হলাম। পৃথিবীর সবচেয়ে পবিত্র, সবচেয়ে অনন্য অনুভূতি হচ্ছে বাবা মা হওয়া। ইটস এ ফিলিং দ্যাট ওয়ার্ডস ক্যান হার্ডলি এক্সপ্লেইন। তখন হসপিটাল থেকে বাসায় ফিরে রোদেলাকে গোসল করিয়ে দুপুরের খাবার খাইয়ে ওষুধ খাইয়ে তাহসিন ক্যাম্পে গেল। ক্যাম্পে গিয়ে কিছুক্ষণ পরপরই ফোনে রোদেলার খোঁজ নিয়েছে। রাতে বাসায় ফিরে তাহসিন ভাবল তার বাবা মাকে খবরটা জানানো উচিত, কিন্তু কি করে জানাবে সেটাই ভাবছে। তার যে লজ্জা লাগছে। এইদিকে রোদেলাকেও জানাতে বললে রোদেলাও জানালো, তারও লজ্জা করছে। তাহসিন কি করবে না করবে ভাবতে ভাবতে তার মাকে ফোন করলো। মা বাবা দুজনের সাথেই কুশলাদি বিনিময় করলো। এরপর আমতা আমতা করতে থাকলো। নাজমা বেগম শুধালেন। কিরে, কিছু বলবি? তাহসিন বললেন, না, মানে মানে কি তখন থেকে মানে মানে করছিস? আসলে মা হয়েছে কি,
আসলে নকলে কি করছিস? তাহসিন চট করে রোদেলার দিকে তাকালো, তারপর বলল, তোমার বৌমা তোমাকে নাকি কি বলবে? এই নাও মাইমুন, মায়ের সাথে কথা বলো। শেষ কথাটি রোদেলার উদ্দেশ্যে বলেছে। রোদেলার ঠোঁট জোড়া ফাঁকা করে অবাক চিত্তে তাহসিনের দিকে তাকিয়ে রইল। লোকটা কতটা ধড়িবাজ, নিজে বলতে পারলো না, রোদেলাকে ফাঁসিয়ে দিল। তাহসিন রোদেলার হাতে ফোন দিয়ে বলল, নাও কথা বলো, আমি পাশের রুমে আছি। শাশুড়ি বৌমার কথার মাঝে দেখে আমি কি করব, তাই না? কথাটি বলেই চোখ টিপল। এরপর পকেটে হাত গুজে শীষ বাজাতে বাজাতে পাশের রুমে চলে গেল। এদিকে নাজমা বেগম রোদেলাকে শুধালেন, তোরা কি লুকোচ্ছিস বলবি আমাকে? আসলে মা, তুইও আবার আসলে নকলে শুরু করেছিস? রোদেলা লম্বা একটা শ্বাস ছেড়ে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, মা তুমি দাদি হতে চলেছ। কি বললি মা? সত্যি বলছিস? রোদেলা উপর নিচ মাথা নেড়ে বোঝালো সত্যি। নাজমা বেগম খুবই খুশি হলেন। পাশে থাকা তাজউদ্দিন মাহমুদও খুশির খবরটা জানালেন। উনিও খুব খুশি হয়েছে। রোদেলা সেন্সলেস হয়ে পড়েছিল। এরপর হসপিটালে নেওয়া হয়েছে। সবটাই নাজমা বেগমকে জানালেন। নাজমা বেগম অনেক পরামর্শ দিলেন, বিশেষ করে খাবারের দিকে খেয়াল রাখতে বলেছেন। অনেকক্ষণ নাজমা বেগমের সাথে রোদেলার কথা হলো। কথা শেষে রোদেলা পাশের রুমে গেল। গিয়ে দেখলো তাহসিন জানালার পাশে দাঁড়িয়ে আকাশ দেখছে। রোদেলা তাহসিনের পাশে যেয়ে দাঁড়িয়ে বলল, আমাকে ওইদিকে ফাঁসিয়ে দিয়ে এখানে এসে চাঁদ দেখা হচ্ছে, হ্যাঁ বদলোক একটা। তাহসিন পিছু ঘুরে হু হা করে হেসে ফেলল। কি করার ছিল বলো? তুমি ছাড়া ওই রুমে আর কেউ ছিল যে তাকে ফাঁসাবো? আমার লজ্জা করছিল, তাই তোমাকে দিয়ে এলাম। আমার বুঝি লজ্জা করে না? আচ্ছা একটা কথা, আমার লজ্জা নিয়ে তো খুব কথা শোনাতেন, এখন যে লজ্জাটা আপনার কাছে চলে এসেছে কি করে? লজ্জা না নারীর ভূষণ? তাহলে আপনি কেন লজ্জা পান এখন, হ্যাঁ? তাহসিন হা হুতাশ করে বলল, তুমি আমার হওয়ার সাথে সাথে তোমার সবকিছু আমার হয়ে গেছে না? তাহলে লজ্জাটা কেন একার তোমার থাকবে? লজ্জা তো আমার ভাগ আছে। তাহলে আমাকে লজ্জা দেওয়ার বেলায় আপনার লজ্জা কোথায় পালায়, হ্যাঁ? তাহসিন রোদেলার হাত টেনে এনে একদম নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, শুধুমাত্র তোমার কাছে এলে আমি নির্লজ্জ হয়ে যাই। তা না হলে পুরো দুনিয়ার কাছে ভদ্র সভ্য লজ্জা পাওয়া পুরুষ আমি। আর দুনিয়ার সকল পুরুষই বউয়ের কাছে এসে নির্লজ্জ, অসভ্য, অভদ্র হয়ে যায়। তাহলে আমি বাদ যাবো কেন বলো? ধরিবাজ লোক একটা। তাহসিন শব্দ করে হাসল। এরপর রোদেলাকে কোলে তুলে নিয়ে নিজেদের রুমে নিয়ে গেল। রুমে নিয়ে রোদেলাকে বিছানায় শুইয়ে দিয়ে লাইট অফ করে বিছানায় এলো। এরপর রোদেলার মাথা তাহসিনের কোলের উপর রেখে মাথা আর কপাল ম্যাসেজ করে দিতে দিতে বলল, না মাইমুন, এবার আরামে ঘুমাও, আর কোনো কথা না। আপনারা কষ্ট করা লাগবে না, আমি এমনিই ঘুমোবো। মাথা মেসেজ না করে পাশে এসে ঘুমান। কোনো কথা না মাইমুন, তোমাকে যা বলেছি করো, চুপটি করে ঘুমাও। রোদেলা আর কথা বলল না, ঘুমানোর চেষ্টা করলো। রোদেলার ভারী নিঃশ্বাস পড়তেই তাহসিন বুঝতে পারল রোদেলা ঘুমিয়ে গিয়েছে। তখন তাহসিনও রোদেলার পাশে রোদেলাকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করলো। সময়টা এখন বিকেল। শান্ত আর নেহা কোনো এক লেকের ধারে বসে আছে। নেহার আজ কোনো এক অজানা কারণে মন খারাপ লাগছিল। এটা প্রায় হয়ে থাকে, হুটহাট কোনো কারণবিহীন মন খারাপ। নেহা অতটা পাত্তা দেয়নি। তবে শান্তর সাথে যখন কথা হয়েছে আর শান্ত জানতে পারলো, তখন শান্ত নেহাকে এই লেকের কাছে আসতে বলল। নেহা তো খুশিতে বাকবাকুম করে উঠল। সমস্ত মন খারাপ যেন এক লহমাতেই শেষ। কিছুক্ষণ হয়েছে এই লেকের ধারে তারা এসেছে। এসে থেকেই দুজনেই চুপচাপ। শান্ত নেহাকে বাদাম কিনে দিয়েছে। নেহা চুপচাপ বসে বাদাম চিবাচ্ছে। আরও কিছুক্ষণ এভাবেই চলতে থাকলো। হঠাৎ শান্ত বলে উঠল, জানো নেহা, আজ না আমার মায়ের কথা বড্ড মনে পড়ছে। নেহা বাদাম মুখে দেওয়া ধরেছিল। শান্তর কথা শুনে তার হাত থেমে গেল। এতদিনের পরিচয় শান্ত কখনোই তার ফ্যামিলি বিষয়ে কিছু বলেনি। নেহাও জিজ্ঞেস করেনি। আজ যেহেতু শান্ত নিজে থেকে ফ্যামিলির কথা উঠালো, তাহলে শোনাই যাক। নেহা শুধালো, কেন শান্ত, তোমার মা কোথায় গিয়েছেন? যেখানে গেলে আর ফিরে আসা যায় না, সেখানে পরপারে। নেহা করুণ চোখে তাকালো, বলল, তোমার মা নেই? না নেহা, মা বলে ডাকলে সাড়া দেওয়ার কেউ নেই। আমার ছোট্টবেলাতেই মা মারা যান। তখন আমার 7 কি 8 বছর বয়স ছিল।
অতটাও বড় হয়নি, তবে মায়ের কথা স্পষ্ট মনে আছে আমার। থেমে বলল, এই যে তোমরা সবাই দেখো আমি বখাটে, খারাপ, বাজে, কিন্তু এই খারাপ হওয়ার পেছনে কি কারণ ছিল জানো তো? আমার যে মা নেই, আমাকে শাসন করারও কেউ নেই। সন্তান ভুল পথে গেলে মায়েরা যেমন শাসন করে সঠিক পথটা দেখিয়ে দেন, আমার তো মা ছিল না। এই জন্যই তো সঠিক ভুল ধরিয়ে দেওয়ার কেউ ছিল না। মা মারা যাওয়ার পর বাবাও কেমন একা একা দিন কাটাতে লাগলেন। আসলে মা আর বাবার সম্পর্কের বিয়ে ছিল না। মা মারা যাওয়ার পর বাবা অনেকটা ভেঙে পড়লেন। তার যে একটা ছেলে আছে সেটা সে বেমালুম ভুলে গেলেন। আমার বাবা থেকেও ছিল না থাকার মতো। বাবা এক বন্দি জীবন যেন কাটাতে লাগলেন। আমি চাচি দাদির কাছে বড় হতে লাগলাম। মা মরা ছেলে বলে সবাই খুব আহ্লাদ করত, আদর করত। এতটাই আদর করত যে যখন যা চাইতাম তখন তাই আমার সামনে এনে হাজির করত। আমার কোনো ভুলও তারা দেখতো না। বিকেলে খেলতে গেলে মারামারি করে আসতাম, কারো নাক ফাটিয়ে দিতাম। বিচার আসতো বাড়িতে, অথচ যারা বিচার নিয়ে আসতো তারাই অপমানিত হয়ে ফিরে যেত। আমি যা করেছি বেশ করেছি এটাই সবাই বলতো, অথচ মারামারি করার ভালো না সেটা কেউ বলতো না। সবসময় আমাকে মাথায় তুলে রাখতো। আর অন্যদিকে বাবা কাজ নিয়ে যতটা ব্যস্ত থাকা যায় থাকতেন। বাসায় থাকলে মায়ের কথা মনে পড়বে বিধায় বেশিরভাগ সময় বাইরে কাটাতাম। আমার কোনো খোঁজ নিতেন না, আমি খেয়েছি কিনা, ঠিকমতো পড়াশোনা করছি কিনা কোনো খবরই নিতেন না। দাদি, চাচা, চাচির অত্যাধুনিক আদরে আমি অমানুষ হয়ে পড়ে উঠছিলাম। আমার কাছে মনে হতো আমি ঠিক আর দুনিয়ার বাকি সবাই ভুল। আমি যা করব সেটাই ঠিক। শান্ত থামল, পাশ থেকে পানির বোতল নিয়ে পানি খেলো, অতঃপর আবার বলা শুরু করলো। তখন আমি এসএসসি পরীক্ষার্থী। পরীক্ষা শেষ করে আসার সময় এক রিক্সাওয়ালার সাথে ঝামেলা করে তাকে মারলাম। এতটাই মারলাম যে তাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল। বাজারের লোকেরা বিচার নিয়ে বাসায় এলো। আমার দাদি আফসোস করে বললেন, মা মরা ছেলেটাকে আর কি বলতে পারি। আহারে, রিক্সাওয়ালার হসপিটালের যাবতীয় খরচ দাদি দিয়ে দিলেন, অথচ একটা বার আমাকে বললেন না, তুই যা করেছিস অন্যায় করেছিস, এসব করিস না, ভালো মানুষ হ। এসব না বলে উনি আমাকে বললেন, ছেলে মানুষরা রাস্তাঘাটে এমন করেই থাকে, এদের রাগ বেশি, এগুলো নিয়ে ভাবিস না, আমরা আছি না, আমরা থাকতে তোকে কেউ কিছু করতে পারবে না। আমিও সাহস পেয়ে গেলাম। সে সাহস থেকেই এরকম অগণিত কত ঘটনা ঘটালাম। তুমি আবার ভেবো মেয়ে সংক্রান্ত কোনো ঘটনা না, সবই ছিল মারামারি, যাই ঝামেলা এসব। আমাকে কলেজ হতে সব জায়গায় সবাই ভয় পেতে থাকলো। আমার মনে হতো আমি যেখানে যাব সেটা আমার রাজত্ব, আমি সেখানকার রাজা আর বাকি সব আমার প্রজা। সবাই এক নামে চিনতে থাকলো শান্ত ভাই। সবাই দেখতে পেল শান্ত ভাই নিষ্ঠুর, হৃদয়হীনা, যাকে না তাকেই মারে। কিন্তু এই শান্ত যে মাকে মিস করে কত রাত নির্ঘুম কাটিয়েছে সেটা কেউ জানে না। মায়ের শাসন না পেয়ে এই শান্ত এমন উচ্চে গিয়েছিল। জানো তো নেহা, তুমি আসার আগে কেউ আমাকে বলেনি সবকিছু জোর করে খাটিয়ে পাওয়া যায় না, সম্মান জোর করে পাওয়া যায় না। এর আগে কেউ এমন করে বলেনি নেহা। তুমি যখন বললে এক সপ্তাহ অন্তত কারোর সাথে ঝামেলা না করা, বয়স্কদের মান্য করে চলতে, ছোটদের সাথে স্নেহমাখা ব্যবহার করতে, তখনও আমার বিশ্বাসই হয়নি যে এমন ভালো ব্যবহার করলে সম্মান আদায় করা যায়। কিন্তু পরদিন থেকে যখন তোমার কথা মতোই বড়দের সাথে ভালো ব্যবহার করতে লাগলাম, সকলে অবাকই হলো। কেউ কেউ মাথা হাত বুলিয়ে দোয়া করে দিল। সেদিন যে আমার কি শান্তি লেগেছে বিশ্বাস করবে না। সেদিন আমি বুঝতে পারলাম জোর করে সব জয় করা যায় না, ভালোবাসা আর সম্মান দিয়ে সব জয় করা যায়। নিহা বিড়বিড় করে বলল, এই জন্যই তো আপনাকে ভালোবাসা দিয়ে জয়ী হতে চাইছি, কিন্তু পারছি না শান্ত ভাই। শান্ত নিহার দিকে তাকালো, বলল, কিছু বললে? না, কি বলবো। হুম, আচ্ছা শান্ত ভাই, আপনার মা মারা যান কিভাবে? অ্যাক্সিডেন্ট। কার অ্যাক্সিডেন্ট বাবা? আমি আর মা গাড়িতে করে বেরিয়েছিলাম। হঠাৎ হঠাৎ মালবাহী ট্রাক সামনে আসায় বাবা টাল সামলাতে না পেরে রাস্তার ধারের গাছের সাথে গিয়ে গাড়ি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মা মারা যায়। আমি আর বাবা হসপিটালে চিকিৎসাধীন ছিলাম মাসখানে। এই জন্যই তো বাবা নিজেকে অপরাধী মনে করেন, ভাবেন ওনার জন্যই আমাকে হারিয়েছেন। মাকে অনেক ভালোবাসতেন কিনা, তাই এভাবে মৃত্যুটা মেনে নিতে পারেননি। কথাগুলো শুনে নিহার খুবই খারাপ লাগলো।
নিহা যেটা ভেবেছিল সেটাই হলো। প্রত্যেক মানুষের খারাপ হওয়ার পেছনে কোনো না কোনো কারণ থাকে। অযথা কেউ খারাপ পথে যায় না। কেউ অসৎ বন্ধুদের সাথে মিশে ভুল পথে যায়, কেউ বাপ চাচার নাম ডাকের তোপে খারাপ হয়, কেউ বা পরিবারের সাথে জেদ করে, আবার কেউ পরিবার কিংবা ভালোবাসার মানুষটাকে হারিয়ে খারাপ পথ বেছে নেয়।